কারণ মানে আপনি প্রস্তুত ছিলেন যে আপনি মন মানসিক সব দিক আপনার পরিবার সেক্ষেত্রে আপনাকে বাধা দেয়নি বা বলেনি? আপনার পরিবারের সাথে তখন কনভারসেশন গুলো কি? পরিবারের সাথে আমি কনভারসেশন টোটালি রাখিনি সেফটির জন্য, কারণ পুলিশ প্রশাসন থেকেও আমাকে আসলে বলা হচ্ছিল, যারা নিয়ারেস্ট তারাও বলছিল যে তুমি যোগাযোগ রাখবে না, কারণ ফোন ট্র্যাক করা হতে পারে। সাপোর্ট আসলে সব দিক দিয়ে ঠিকই ছিল। দেখেন, মানুষ বলে যে পুলিশ গুলি করছে, পুলিশের বিশাল একটা অংশ ছাত্রদের পক্ষে ছিল। এবং আমি যখন বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছিলাম, সত্য বলতে আজকে বাধা নেই, বরিশাল বিশ্ববিদ্যালয়ে যখন আমি ছিলাম তখন দুজন পুলিশ সিভিলে আসছে, সিভিলে এসে আমাকে পাশে সাইডে নিয়ে বলছে, ভাই আমি পুলিশ, আমি আন্দোলনে সাপোর্ট করি, আগামী 2-3 দিন পরে এখানে আমাকে দায়িত্ব করতে দিবে, আমি কিভাবে দায়িত্ব করব, আমি পুলিশ ছিল। তো সর্বস্তরের মানুষই ছিল, ওটার জন্য প্রস্তুত ছিলাম যে বাসলে কাজী মল্লের শহীদ 5-4টার সুযোগ নাই। মানে এই আন্দোলন, বললাম না যে ডু অর ডাই ম্যাচ খেলছি, ডু অর ডাই ম্যাচটা হচ্ছে সুপার ওভার, যে তোমাকে এখানে 6 মারতেই হবে। নতুন উপদেষ্টা পরিষদ, তারপর হচ্ছে সমন্বয় কমিটি গঠন হয়েছে, এদের প্রতি কি আপনি ভরসা রাখছেন? দেশের মানুষ ভরসা রাখছে, আমিও রাখছি, কিন্তু তার মানে এই না যে তারা অন্যায় করলে আমি কথা বলবো না। আয়নাঘর থেকে কিন্তু এখনো 600 জন গুম হওয়ার কথা কিন্তু শোনা গেছে কিছু রিপোর্টে। তো এখন পর্যন্ত কিন্তু অনেকে বের হয়নি। তো এটা নিয়ে কেন ছাত্ররা আন্দোলন করছে না, কেন এটা নিয়ে কথা বলছে না? আজকে আমি দেখলাম যে লোহার যে খাঁচা, সেটা দেখলাম বের করে নিয়ে আসছে। ঠিক এই রেজাল্টটার যদি উল্টোটা হতো, যদি আপনারা যদি স্বাধীন হতে না, কাফি আর এই জাগো কত 94.4 আসতে পারতো না। কাফি এখন হয়তো আনাঘরে থাকতো, না হলে কাফির মাংস টাংস এগুলো পোকামাকড়ে খেত। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। আচ্ছা কাফি, আপনাকে মনে হয়নি যে ঠিক এই রেজাল্টটার যদি উল্টোটা হতো, যদি আপনারা যদি স্বাধীন হতে না, কাফি আর এই জাগো কত 94.4 আসতে পারতো না। কাফি এখন হয়তো আনাঘরে থাকতো, না হলে কাফির মাংস টাংস এগুলো পোকামাকড়ে খেত। বলেন, আমি ডিস্টার্ব করলাম প্রশ্ন থেকে, কি যেন বলতে না, আমি আসলে এটাই জিজ্ঞেস করছি। তাহলে কাফি এই জাগো ফেমে আসতে পারতো না। কাফি আসলে অন্ধকার ঘরে আয়না ঘরে থাকতো, অথবা জানতেনই না, খুঁজেই পেতেন না যে কাফি কোথায় আসে। আমার তো ওভার কনফিডেন্স যেটা ছিল সেটা হচ্ছে আস্তে করে গুলি করে দিত, এর বাইরে আর কিছু ছিল না। কারণ আপনি প্রস্তুত ছিলেন যে আপনি মন মানসিক সব দিক আপনার পরিবার সেক্ষেত্রে আপনাকে বাধা দেয়নি বা বলেনি? আপনার পরিবারের সাথে তখন কনভারসেশন গুলো কি? পরিবারের সাথে আমি কনভারসেশন টোটালি রাখিনি সেফটির জন্য, কারণ পুলিশ প্রশাসন থেকেও আমাকে আসলে বলা হচ্ছিল, যারা নিয়ারেস্ট তারাও বলছিল যে তুমি যোগাযোগ রাখবে না, কারণ ফোন ট্র্যাক করা হতে পারে। সাপোর্ট আসলে সব দিক দিয়ে ঠিকই ছিল। দেখেন, মানুষ বলে যে পুলিশ গুলি করছে, পুলিশের বিশাল একটা অংশ ছাত্রদের পক্ষে ছিল। এবং আমি যখন বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছিলাম, সত্য বলতে আজকে বাধা নেই, বরিশাল বিশ্ববিদ্যালয়ে যখন আমি ছিলাম তখন দুজন পুলিশ সিভিলে আসছে, সিভিলে এসে আমাকে পাশে সাইডে নিয়ে বলছে, ভাই আমি পুলিশ, আমি আন্দোলনে সাপোর্ট করি, আগামী 2-3 দিন পরে এখানে আমাকে দায়িত্ব করতে দিবে, আমি কিভাবে দায়িত্ব করব, আমি পুলিশ ছিল। তো সর্বস্তরের মানুষই ছিল, ওটার জন্য প্রস্তুত ছিলাম যে বাসলে কাজী মল্লের শহীদ 5-4টার সুযোগ নাই। মানে এই আন্দোলন, বললাম না যে ডু অর ডাই ম্যাচ খেলছি, ডু অর ডাই ম্যাচটা হচ্ছে সুপার ওভার, যে তোমাকে এখানে 6 মারতেই হবে। আপনার পরিবারে কে কে আছেন? আমার পরিবারে আব্বু আম্মু, ভাই ভাবি, ভাতিজা, আমি। যখন স্বাধীন হলো তখন নিশ্চয়ই যোগাযোগ করেছেন, যখন ফিরে আসলেন তখন আপনার পরিবারের সাথে কি? কোনোই কথা হয় নাই। আমি অনেক একটা বাজে রোডের ভিতর ছিলাম, অনেক ভিতর ছিলাম, মানে আঁকাবাঁকা রোড দিয়েও বাইক 92-তে টান উঠে গেছিল। ও, বাইক দিয়ে গিয়েছিলেন? হ্যাঁ, বাইক দিয়ে গেছিলাম। তখন সে আমার জায়গায় শহরে এসে তারপরে স্টিল নাও ঢাকা চলে আসছি, মানে এই সংসদ ভবনে চলে আসছি। যখন শুনলাম যে আসলে আপান নাই, তখন মনে হচ্ছে এখন তো বের হওয়া যায়, তখন বের হয়ে গেছি আর কি। আচ্ছা, ওই দিনের ঘটনাগুলো জানতে চাই যে যখন আপনারা বলছেন যে আপনারা স্বাধীন হয়েছেন, তখন আসলে কি দেখলেন? আর প্রথম বের হয়ে আপনিও তো প্রায় বন্দি দশার মধ্যেই ছিলেন, তবুও আকাশ হয়তো দেখতে পাচ্ছিলেন, তো বের হওয়ার পর আসলে মানুষের মধ্যে কি দেখলেন? আমি যখন আসতেছিলাম অনেকটা গ্রামের ভিতরে ছিলাম, একদম মানে আমাকে মেইন হাইওয়েতে আসতে প্রায় 2 ঘন্টার কাছাকাছি সময় লাগে, তাহলে বুঝেন কতটা ভিতরে ছিলাম। তখন বৃষ্টি হচ্ছিল, তখন ওই যে গ্রাম পুলিশ যারা থাকে বা চৌকিদার থাকে যারা, তো আমি ঠিক স্পেসিফিক বলতে পারছি না উনি আসলে কি ছিল, বাট ওনার ওই যে পুলিশের, গ্রাম পুলিশের যে পোশাকটা ওইটা পরা ছিল। তো বৃষ্টি হচ্ছিল, তখন আমি ধুমায়া বাইক টাইনে আসতেছি, তখন উনি আমাকে সিগন্যাল দিয়ে থামালো। তো আমি হেলমেট পরা, আমাকে তো চেনার সুযোগ নেই, তো উনি আমাকে থামালো। আমি বললাম ভাই, উনি বললো যে ভাই আমাকে একটু নিয়ে যান। আমি বললাম কত দূর যাবেন? বলো এই সামনে বাজারে যাব। তো উনি নিচ থেকে আমাকে বলতেছে যে হাসিনা পালাই গেছে। আমি বললাম ও আচ্ছা, পালাই গেছে, তো এখন কি অবস্থা দেশের? বলতে ভাই আমরা আসলে বাইচে গেছি, এরকম স্বৈরাচার সরকার যে দেশ থেকে চলে গেছে, এটা আসলে আমরা হ্যাপি। তো ওনাকে নিয়ে বাজারে রাখলাম,
তারপরে আমি তো সবকিছু জানতেছি, শুনতেছি ওনার কাছ থেকে। তো তখন চিন্তা করলাম মানুষ আসলে কতটা মানে মত প্রকাশ করার সুযোগ ছিল না। এবং যখন বাইক চালিয়ে আসতেছি তখন দেখি এক মুরব্বি এমনি এমনি হাসতেছে রাস্তায় দাঁড়িয়ে, মানে মানুষের চোখে মুখে। এটা একটা ভাই, এটা তো বোঝাই যাচ্ছে যে মানুষকে, এই দেখেন আয়না ঘর নামে কত নির্মম ভাবে মানুষকে, এই যে এখন বের হচ্ছে 12 বছর আয়না ঘর থেকে কিন্তু এখনো মানে 600 জন গুম হওয়ার কথা কিন্তু শোনা গেছে কিছু রিপোর্টে। তো এখন পর্যন্ত কিন্তু অনেকে বের হয়নি। তো এটা নিয়ে কেন ছাত্ররা আন্দোলন করছে না, কেন এটা নিয়ে কথা বলছে না? আজকে আমি দেখলাম যে লোহার যে খাঁচা সেটা দেখলাম বের করে নিয়ে আসছে, কোন জেলখানা না কোন কোর্ট থেকে যেন। এখন দেখেন আপনি 600 জনকে যদি ধাপ করে বের করে নিয়ে আসেন, সেটার কিন্তু একটা বিপ্লব আছে। 600 জনের ভিতরে দেখবেন অরিজিনালি অন্যায়কারীও আছে কেউ কেউ, যারা লাইক অরিজিনালি জঙ্গি বলতে পারেন বা দেশ বিরোধী বলতে পারেন, অন্যান্য সংগঠনে বলতে পারেন। অন্যায়কারী হলে তাকে আইনের আওতায় শাস্তি দেওয়া হবে। যদি সে সর্বোচ্চ শাস্তি প্রাপ্ত হয় তাহলে তাকে ফাঁসির আসামি করা হবে। কিন্তু আয়নাঘর কি একটা মানে মাধ্যম হতে পারে যেটা শাস্তির? এটা তো একটা মানবাধিকার লঙ্ঘন না? নিঃসন্দেহে নিঃসন্দেহে। দেখেন অন্যান্য কান্ট্রিতে মানুষ জেলে গেলে সেখানে তাদেরকে বই পড়ানো হয় যে এই বইটা পড়তে পারলে তুমি পার পেয়ে যাবে বা তোমার মানে যতটুকু সাজা ছিল শেষ হয়ে যাবে। সো আমি মনে করি আমাদের দেশটাও এরকম সুন্দরভাবে হবে। আপনি অন্যায় অন্যায়, অনিয়ম, গুম খুন, জোর জুলুম, এগুলো তো ন্যাচারাল, এগুলো তো না চাইলেও হয়ই। তো এটার নিয়ম অনুযায়ী সবকিছু হোক। যেটা বললেন যে 600 জন এখনো জেলে ছাত্ররা কেন নিতেছে না, আমি মনে করি যে এটা প্রসেস বাই সবকিছুই হচ্ছে। এখনো অনেক স্টুডেন্টের চোখে গুলি, ঢাকা মেডিকেল বলেন, অন্যান্য মেডিকেল বলেন, যারা কাতরাচ্ছে, টাকার অভাবে চিকিৎসা নিতে পারতেছে না। সেখানে সমন্বয়কারীদের ভাইদেরকে দেখলাম তারা যাচ্ছে। এখন এত বড় একটা বিগ প্যান্ডামিককে আপনি 2 দিনে চাইলেই সমাধান হয় না, হবে না। এই যে নতুন উপদেষ্টা পরিষদ, তারপর হচ্ছে সমন্বয় কমিটি গঠন হয়েছে, এদের প্রতি কি আপনি ভরসা রাখছেন? দেশের মানুষ ভরসা রাখছে, আমিও রাখছি, কিন্তু তার মানে এই না যে তারা অন্যায় করলে আমি কথা বলবো না। তারা যদি অন্যায় করে, তারা যদি দেশের বিরুদ্ধে যায়, তখনও ভয়েস কণ্ঠস্বর চলবে। তবে এক বুক এক আকাশ বিশ্বাস আছে যে যারা এই বিপ্লব ঘটিয়ে ওই জায়গাটায় গিয়েছে তারা দেশের জন্য কাজ করবে। অন্যায় অনিয়মকে দমন করতেই তো তারা ওই জায়গাটায় গেছে, সুতরাং অন্যায় অনিয়ম করবে না। তবুও যদি তারা দেশের বিরুদ্ধে কথা বলে, দেশ যেটা মানুষ যেটা চাচ্ছে না সেটা করে, তখনও কথা বলবো। বাট তাদের প্রতি বিশ্বাস আছে, তারা দেশ যেভাবে ভালো হয়, ভালো চলে, ভালো অবস্থানে যাবে, আমরা একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে আমরা স্বাধীন বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাব, সেই জন্যই তারা কাজ করবে। তাদের প্রতি বিশ্বাস আছে এবং তাদের জন্য দোয়া রইল।